ধীরে ধীরে অবস্থান স্পষ্ট হচ্ছে জনরোষে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অবস্থান। সম্প্রতি রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা দলটির প্রত্যাবর্তন নিয়ে সমাজ পাতায় বেশ আলোচনা চলছে। দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি নিয়েও বাহাসের অন্ত নেই। অথচ চারিদিকে একটা ফিসফাস পরিস্থিতি। গত 2 দিনে বিদেশ থেকে প্রচুর টেলিফোন। কি হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম যত না লেখালেখি করছে তার চেয়ে বেশি সরব এবং সোচ্চার বাইরের গণমাধ্যমের কিছু কর্মী বা সোশ্যাল মিডিয়ার কিছু। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। গ্রামের মানুষজনের সাথে ইফতার করার জন্য জাহাজবাড়া বাজারে আসি। সেখানে ইফতার শেষ করে আমি যখন মানুষজনের সাথে কথা বলছিলাম, তখন হাজার হাজার মানুষ থেকে তারা এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। সে হামলার পরে আমাদের অগণিত মানুষ আহত হয়, আমি নিজে আহত হই এবং শহীদ রিটনের ভাই পর্যন্ত আহত হয়। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার, তবে এই ছেলেটার কপাল অনেকটা খারাপ। এর আগে একবার মাইর খেয়েছে, কিন্তু এইভাবে আমরা দৃশ্য দেখি নাই। আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে মারছে। আর মাত্র 2 দিন পরে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে। আর এই 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে, এটার জন্য কিন্তু ইন্ডিয়ার উঠে পড়ে লাগছে। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের অনেককে দিয়ে মিছিল করাইতেছে, এই সমন্বয়কদের ভিতর ঝামেলা বাধাই দিছে। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ইউরোপ আমেরিকার মতো উন্নত সিদ্ধান্ত আসছে। যেই সিদ্ধান্ত, যে ব্যবস্থা, যে সিস্টেম বাংলাদেশে এখন পর্যন্ত অকল্পনীয়, আনইমাজিনারি। বাংলাদেশের মানুষের রুচি চিন্তা এত উন্নত হতে পারে, সেটা হতে যাচ্ছে, বাস্তবায়ন হবে। এই প্রফেসর ইউনূস সেটা করে দিবে, যেটা আমরা চিন্তাও করতে পারিনি। আসসালামু আলাইকুম দর্শক, দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওটির শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে খুবই বেহাল দশা, থমথমে পরিবেশ তৈরি হয়েছে। কেউ কখনো সেনা প্রধানকে গালি দিচ্ছে, কেউ কখনো বাংলাদেশের অনেক বড় একটি রাজনৈতিক দল তাদেরকে ইঙ্গিত করে কাদা ছুটছে, এ ওকে মারছে, সে ওকে মারছে। এক পর্যায়ে তারা নিজেরাই এখন মার খাচ্ছে। অন্যদিকে আরেকজন বিশ্লেষক বলছে বাংলাদেশ নাকি আর কিছুদিনের মধ্যে আমেরিকার মতো হতে যাচ্ছে। এমন চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিশ্লেষণ করেছেন সোলাইমান হক। তো দর্শক, এছাড়া দেখলেন আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের মূল আসল ঘটনা। ধীরে ধীরে অবস্থান স্পষ্ট হচ্ছে জনরোষে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অবস্থান। সম্প্রতি রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা দলটির প্রত্যাবর্তন নিয়ে সমাজ পাতায় বেশ আলোচনা চলছে। দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি নিয়েও বাহাসের অন্ত নেই। অথচ দেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের 81 সদস্যের কেন্দ্রীয় কমিটি, এর মধ্যে সভাপতি মণ্ডলীর সদস্য সংখ্যা 19। 5 আগস্ট সরকার পতনের পর মতিয়া চৌধুরী মারা গেছেন। সভাপতি মণ্ডলীর 19 সদস্যের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরুল্লাহ, আব্দুল রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন ও কামরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সুবহান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। বাকিদের প্রায় সবাই বিদেশে অবস্থান করছেন। ইতিমধ্যে অনেকেই অনলাইন মাধ্যমে এবং নানা অনুষ্ঠানে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। তৃণমূল নেতা ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরার মতো কেউই নেই বললেই চলে। আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের কারণে যে 3-4 জনের নাম সম্প্রতি শোনা যাচ্ছে, তারাও নৌকার হাল ধরতে সাহস পাবে বলে মনে হয় না। বাকি যারা বিদেশে থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন, তারা দিন দিন হাস্যকর হয়ে উঠছেন। শেখ হাসিনার দিল্লি অবস্থান বিষয়টি নিশ্চিত। একই শহরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আছেন বলে জানা গেছে। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের খুব একটা যোগাযোগ নেই, তিনি অনেকটাই বিচ্ছিন্ন। অনেকেই তার রাজনীতি শেষ বলে মনে করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামরিক বেসামরিক প্রশাসনে চাকরি করা কিছু কর্মকর্তাও দিল্লিতে আছেন বলে ভারতীয়দের সমাজ পাতায় প্রায়ই দেখা যাচ্ছে। সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ আরো কিছু নেতা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তারা নানা তৎপরতা চালাচ্ছেন বলে দলে প্রচার রয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কানাডায় এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বেলজিয়ামে রয়েছেন বলেও জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের কলকাতায় বেশিরভাগ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতা এবং সাবেক মন্ত্রীরা অবস্থান করছেন। এর মধ্যে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ কলকাতায় বসে বেশ তৎপর রয়েছেন বলেও জানা গেছে। বিদেশে আত্মগোপনে থাকা নেতারা ইতিমধ্যে দেশ বিদেশে থাকা অন্যদের সঙ্গে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। কেউ কেউ দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। দেশে নেই বড় কোনো নেতা, বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিনিয়র আর হাইব্রিড নেতারা। যেই দেশেই অবস্থান করুক না কেন, সেখানেও গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে তাদের, কেননা আওয়ামী বিরোধী প্রবাসী সব দেশেই রয়েছেন। সুযোগ পেলেই গণধোলাই বিদেশেও অপেক্ষা করছে এসব পলাতক নেতাদের জন্য, এমনটাই বলছেন অনেক প্রবাসী। সুতরাং আওয়াজ যতটাই উঠুক, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ আর সম্ভাবনা আপাতত ক্ষীণ, আর নির্বাচনে অংশগ্রহণ দিবার স্বপ্ন ছাড়া কিছুই না, বলছেন রাজনীতি বিশেষজ্ঞরা। জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার। এই ছেলেটার কপাল অনেকটা খারাপ, এর আগে একবার মাইর খেয়েছে, কিন্তু এইভাবে আমরা দৃশ্য দেখি নাই। আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে মারছে। হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা। তার নিজ জেলা নোয়াখালীর হাতিয়ায় আজকে তাকে ব্যাপক মারধর করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপটে জড়িত বিএনপির নাম চলে আসছে। বলা হচ্ছে যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদের একটা পথসভা ছিল। সেই পথসভায় হামলার অভিযোগ উঠেছে এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির ৫-৬ জন তারা ব্যাপক আহত হয়েছেন। আর সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনাটি ঘটেছে। বিএনপির তারা কিন্তু কাজটা ভালো করে নাই। কেন ভালো করে নাই? এই ঘটনাটা নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হবে, এটা নিয়ে রাজনীতি করার সুযোগ হবে। হান্নান মাসুদের কপাল যেমনি ফুলছে একটা গোলালুর মতন, ১০০টা নিউজ হবে, সহমর্মিতা পাবে। আওয়ামী লীগের পর বিএনপির রাজনীতিতে যে একটা ধাক্কা লাগছে, সেই ধাক্কা আরো বড় হবে। জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ বলছেন, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত একটা পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। একসময় বক্তব্যের মাঝখানে ৩০ থেকে ৪০ জনের একটা গ্রুপ আসে, এসেই এই পথসভায় হামলা চালায়। আর এই ঘটনায় তারা স্থানীয় বিএনপিকেই দাবি করছেন। তবে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছেন লুৎফুল্লাহিল মজিদ, তিনি বলছেন সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করেছে এই জাতীয় পার্টির নাগরিক পার্টির যারা আছেন তারা। হান্নান মাসুদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত 8:30 থেকে জাহাজমারা বাজারে যে রাস্তা আছে সেই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মী সমর্থকরা। আর আমি যখন নিউজটা করছি তখনও তারা বসে আছে। চারিদিকে একটা ফিসফাস পরিস্থিতি। দেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম যত না লেখালেখি করছে, তার চেয়ে বেশি সরব এবং সোচ্চার বাইরের গণমাধ্যমের কিছু কর্মী বা সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিস্ট। গত 2 দিনে বিদেশ থেকে প্রচুর টেলিফোন, কি হচ্ছে দেশে। আমি বললাম যে কই, কিছুই না, তো তেমন কিছুই তো দেখা যাচ্ছে না। কিন্তু তারপরও মানে কারোর মধ্যে সেই আশ্বস্ত হওয়া বা নিশ্চিত হওয়ার পরিবেশটা দেখা যাচ্ছে না। এমনকি আমাদের পাশের দেশ ভারতের অন্যতম গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশের প্রতিটা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছে সাম্প্রতিক সময়ে। তারা একটা রিপোর্ট করেছেন, দ্রুত ভোটের পক্ষে সেনারা। কি সেই ঘটনার সূত্রপাত হচ্ছে এই যে সার্জিস এবং হাসনাতের সঙ্গে সেনাপ্রধানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা নিয়ে হাসনাত যেভাবে তুলে ধরেছে, একটা অনানুষ্ঠানিক আলোচনা, আলাপচারিতা, পরামর্শ, যেভাবে হাসনাত তুলে ধরছে একেবারে প্রস্তাব আকারে, একেবারে সিরিয়াসলি, যেন মনে হচ্ছে যে একটা রাজনৈতিক বৈঠক, তেমন ভাবে চিত্রিত করার চেষ্টা করেছে হাসনাত আব্দুল্লাহ। সার্জিস আলম বলেছে না, এটা একেবারে অনানুষ্ঠানিক আলোচনা। এটা হলো তার মতামত যে আওয়ামী লীগের যাদের ভাবমূর্তির সংকট নেই, তারা যদি নির্বাচন করে তাহলে এটা গ্রহণযোগ্য হবে, এটা নিয়ে বিতর্ক হবে না ভবিষ্যতের নির্বাচন। এটা হলো একান্তই তার মতামত এবং এরকমই ব্যক্তিগত আলাপচারিতার মতনই। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠক থেকে 2টি বিষয় উঠে এসছে। প্রথমত, বাহিনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব এবং কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই। দ্বিতীয়ত, যে ছাত্রদের সেনারা ডেকে ক্ষমতায় বসিয়েছে, প্রথম থেকে তারা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। এর আগেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ডাকা একটি বৈঠকে ছাত্র নেতাদের বেয়াদব কথাবার্তা নিয়ে কয়েকজন সেনা কর্মকর্তা আপত্তি জানিয়ে তাদের ঘাড় ধরে বের করে দিতে এগিয়ে এসেছিলেন। এরপরেও ছাত্ররা সেনাদের দেশপ্রেম,
নিরপেক্ষতা এবং নিষ্ঠা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন। সেনা কর্মকর্তাদের অনেকেই বলেন অনেক হয়েছে, এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক। যাই হোক, এখন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হচ্ছে, দেখা করার 10 দিন পর ফেসবুকে ছাত্রনেতা আব্দুল্লাহ যে কথা বলছেন সেটা অপরিপক্ক গল্পের সম্ভার বলা হচ্ছে। আনন্দবাজারের এই রিপোর্টে বলা হচ্ছে, ওই বৈঠকের পরের দিন অর্থাৎ গতকালকে যে জুলাইয়ের আন্দোলনের আহতদের সম্মানে ইফতার আয়োজন করেছেন সেনাপ্রধান, সেখানে বলছেন যে আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে তিনি প্রধান উপদেষ্টার উল্লেখ আর মাত্র 2 দিন পরে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে। আর এই 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে, এটার জন্য কিন্তু ইন্ডিয়ার উঠে পড়ে লাগছে। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের অনেককে দিয়ে মিছিল করাইতেছে, এই সমন্বয়কদের ভিতর ঝামেলা বাধাই দিছে। দেখতে পারতেছেন সেনাবাহিনীদের ভিতরে একটা থমথমে অবস্থা। কি জন্য? 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা জানেন চায়না সফরে যাবে 2 দিন পরে, 26 তারিখে যাওয়ার কথা, আমি যদি ভুল না বলি। তাকে নেওয়ার জন্য বিমান পাঠাইতেছে। কে পাঠাইতেছে? চায়নার প্রেসিডেন্ট। এখন দেখেন, চায়নার প্রেসিডেন্ট ঠিকই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনছে, হুইজ ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু আসলে মোদি চিনতে পারে নাই। সেটা মোদির ব্যর্থতা। আসলে একজন চাওয়ালা কিভাবে একজন ওয়ার্ল্ড সেলিব্রিটিকে চিনবে বলেন? ওই যে একটা কথা না, মুচির নজর পায়ে থাকে সবসময়। যাক, আমি কেউ ছোট করি নাই, এটা বাস্তব কথা, যে ওই যে কথা বলে যে মুচির নজর পায়ে, হ্যাঁ, তো মোদির নজর ওইখানে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশের প্রধান উপদেষ্টা, সেই দেশটা দক্ষিণ এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ। সে দেশটার নাম হচ্ছে আমার আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। তিস্তা প্রকল্প কিভাবে ঝুলাই রাখছে। এখন এই যে চায়না হচ্ছে ইন্ডিয়ার শত্রু, চায়নাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছে, চায়নার সাথে যে গিয়ে যদি অনেকগুলা চুক্তি করে আসে, চায়না তো রেডি হয়ে বসে আছে দেওয়ার জন্য। এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনূস জন্য বিমান পাঠাইতেছে। এই চুক্তিগুলা যদি হয়ে যায়, তখন ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়া তো হাই হাই করা ছাড়া কোনো উপায় নাই, কারণ ইন্ডিয়া তো চিনতে পারে নাই। উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্মান, সে সম্মানটা ইন্ডিয়ার দেয়া, কিন্তু না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, তাকে সুদখোর, হ্যান ত্যান, যা পারছে তাও বলছে, না পারছে তাও বলছে ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রভাবশালী নেতা হয়ে যাচ্ছে এই দক্ষিণ এশিয়ার অতি দ্রুতই, বুঝতে পারছেন? যদি দেখতে থাকেন। আর এই সফরটা যদি সুন্দরভাবে হয়, সত্যি করে বলতেছি, ইন্ডিয়ার কপালে কষ্টই আছে। সত্যি ইন্ডিয়ার কপালে কষ্টই আছে এই সফরটা যদি সুন্দরভাবে হয়। আর এই সফর ঠেকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা ইন্ডিয়া সব বলেন, যা বলেন, সবাই চেষ্টা করতেছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সফরে না যায়। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে, শহর বন্দরে, রাজনৈতিক প্রাঙ্গণে কোথায় কি ঘটনা ঘটছে, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরে থাকি, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ সময়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই আপনারা শুধুমাত্র জানতে পারেন। তো দর্শক, পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন আপনার যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে, অথবা যদি আপনার কোনো মতামত না থাকে তাহলে আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্টে অবশ্যই, কারণ আপনার একটি আলহামদুলিল্লাহ অন্য আরেকজনকে আলহামদুলিল্লাহ লিখতে উৎসাহিত করবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।